নিলয় সবসময় দুধের গ্লাস ফেলে দিত। আমি ওকে বারবার মানা করতাম, বলতাম মা কত আদর করে দুধ নিয়ে আসে, তা ফেলা ঠিক নয়। আজ আমি ঠিক করলাম নিলয়কে দুধের গ্লাস ফেলতে দেব না। তাই আমি ওর কাছ থেকে দুধ নিয়ে বললাম, আমি দুধ আজ ফেলতে দিব না, বরং তা আমি পান করব। আমি দুধটা পান করলাম, তারপর আমার সাথে যা হলো তা আমি কখনো ভাবতেই পারিনি। আমার নাম সুমি, আমি 30 বছর বয়সী। আমি দেখতে অনেক সুন্দর আর আমার চেহারা অনেক মায়াবী। তাই আমাকে অনেক কম বয়সী মনে হয়। আমি বিধবা হয়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে থাকি। একদিন আত্মীয়ের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল সুমনের সাথে। আমার মা বিধবা ছিলেন এবং আমাকে একা বড় করেছেন। আমাদের পরিবারে আর কেউ নেই, তাই আমি ছিলাম মায়ের একমাত্র ভরসা। 18 বছর বয়সেই আমি মায়ের চোখের সংসারের বোঝা হয়ে গেলাম। ছেলেদের পক্ষ থেকে অনেক চাহিদা থাকত। যৌতুকের জন্য মা অনেক চিন্তিত ছিলেন। মা ছিলেন সাধারণ গৃহিণী, ছোটখাটো চাকরি করতেন। যৌতুকের চাহিদা মেটাতে পারতেন না, তাই বিয়ে হচ্ছিল না। আমার বয়স বেড়ে গেল 25 বছর। মা দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন, তার ঘুম আসত না। তিনি প্রায়ই বলতেন, মরে যাওয়ার আগে তোমার বিয়ে দেখে যেতে চাই। মায়ের কথায় আমারও মন খারাপ হতো। আত্মীয়রা আমাদের অবস্থা দেখে সহানুভূতি দেখাত, মা তাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলে। আত্মীয়ের বাড়ি যাওয়া বন্ধ করে দিলেন একটা বিয়ের কার্ডের জন্য। তিনি ছিলেন খুশি কিন্তু মর্মাহত, কারণ তার ছেলে ছোট ছিল এবং মা ম্যাচমেকার হিসেবে কাজ করায় সম্পর্কটা তার হাত থেকে বের হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম, আমরা অবশ্যই একসাথে যাব এবং আনন্দ করব। বহুদিন আমরা মামে কোথাও যাইনি। তাই সাদা কুর্তি পরে সারা লাল রঙের দোপাট্টা দিয়ে বিশেষ সাজে বিয়েতে গিয়েছিলাম। সেখানে সুমন এবং তার মা ছিলেন। সুমন আমাকে প্রথম দেখায় পছন্দ করে এবং সেইভাবেই আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের পর সুমনের বাড়িতে এসে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। সুমন আমার সব চাহিদা পূরণের চেষ্টা করত। শাশুড়ি কখনো ভালো স্বভাবের ছিলেন না, কিন্তু আমি তা অগ্রাহ্য করতাম, কারণ পরিবারের ছোটখাটো বিষয় ঘটেই থাকে। 5 বছর সুখে কেটে গেল, বুঝতেই পারিনি। তবে সুমন আমার মাকে বেশি গুরুত্ব দিত না। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তিনি বলতেন, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তাই আমাকে বাবা মায়ের বাড়িতে থাকতে দেননি। একদিন আমার মা গুরুতর অসুস্থ হলে সুমন আমাকে সেখানে থাকতে অনুমতি দিয়েছিলেন। বললেন, তুমি আজ মায়ের সাথে থাকো, আমি কাল নিয়ে যাব। আমি মায়ের কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু সুমনের কারণে পারিনি। মায়ের সাথে রাতে থাকলাম, কিন্তু জানতাম না এই থাকা আমার জীবনকে বদলে দেবে। সুমন আমাকে ছেড়ে চলে গেলেন এবং ফিরে এলেন না। মাকে সুপ খাইয়ে বিছানায় শুইয়ে দিলাম। বিয়ের আগে যেমন তার পাশে ঘুমাতাম তেমন করেই। মাঝরাতে একটা ফোন এলো যা আমার পৃথিবীটা উল্টে পাল্টে দিল। সুমনের ছোট ভাই সুনীল ফোন করে জানালো, ভাই এখন আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। শুনে মনে হলো পৃথিবীটা ভেঙে পড়েছে। তুমি ভুল বলছো, আমার সুমনের কি হয়েছে? ফোন কেটে গেল। আমি মায়ের ডাকে সাড়া না দিয়ে ছুটে বের হলাম। মাকে কিছু বলার সাহস পেলাম না, পাগলের মতো রিকশায় উঠলাম। সুনীল ঠাট্টা করছে নাকি সুম্মি আমাকে ফোন করতে বলেছে? আমি প্রার্থনা করছিলাম যেন কিছু না ঘটে। শ্বশুরবাড়িতে পৌঁছে দেখি ভিড়। সুমনের প্রাণহীন শরীর দেখে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন সুমনের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে। শোক যেন আমাকে গ্রাস করল। বারবার তার হাসিমাখা মুখটা মনে পড়ছে। সে বলতো, আমাকে ছেড়ে যেও না, না হলে আমি মরে যাব। বিয়ের পর প্রথম রাতেই সে আমাকে ছেড়ে চলে গেল। 3 দিন কেটে গেল। শ্বশুর বলল, আমি জানি না। সুনীল চিৎকার করছে। সুমন মেঝেতে পড়ে আছে। সুমনের মৃত্যু দেখে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। ভাবলাম, যদি সেই রাতে তার সাথে থাকতাম, তাহলে হয়তো তাকে বাঁচাতে পারতাম। মৃত্যু আমার কাছে এক ধাঁধার মতো হয়ে গেল। 3 মাস পর আমি মায়ের বাড়ি যেতে চাইলাম, কিন্তু শাশুড়ি বললেন, তোমার মধ্যে শূন্যের সুবাস আছে, তোমাকে যেতে দেব না। আমি মাকে জিজ্ঞেস করলে মা বললেন, তুমি যদি শ্বশুর বাড়িতে থাকতে চাও, আমার আপত্তি নেই। কিছুদিন পর মায়ের অবস্থার অবনতি ঘটল। শ্বশুর বাড়িতে ফিরে আসতে হলো। সেখানে পৌঁছে শুনলাম এমন কিছু, যা শুনে আমি আর মা হতবাক হয়ে গেলাম। আমরা আশা করিনি যে সুম্মের মা আমাদের বাড়িতে আসবেন এই বিষয়ে কথা বলতে।
মা বললেন, আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না, সুমির মতো জানতে হবে। শাশুড়ি আমার মতামত জানতে চাইলে বললাম, আমি সুমনের প্রতি অবিশ্বস্ত হতে পারি না এবং সুনীলকে বিয়ে করতে পারি না। শাশুড়ি আমাকে প্রত্যাখ্যান করতে বললেন। আমি সুমনের বউ হয়ে সেই বাড়িতে গিয়েছিলাম, এখন সুনীলের বউ হয়ে যাওয়া মেনে নেওয়া কঠিন। বিছানায় শুয়ে সুনীল ফোন করে বলল, আম্মুর অবস্থা খুব খারাপ, তুমি একবার আসলে হয়তো তিনি ঠিক হয়ে যাবেন। রোহিতকে বললাম, আমি বিয়ে করতে চাই না। আমি একবার বিয়ে করেছি, আর বিয়ে করব না। সারা জীবন একা কাটাতে চাই। সুনীল বলল, আমি নিজেও তোমাকে বিয়ে করতে চাই না, তুমি আমার জন্য সম্মানের জায়গায় আছো, আমি তোমার দেবর, বিয়ে করা সম্ভব নয়। সুমনের মা রাজি হচ্ছিলেন না। তিনি বললেন, তুমি যদি সুনীলকে বিয়ে করো তাহলে আমি শান্তিতে মরতে পারব। তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে এই সাদা পোশাকে দেখে কষ্ট পাই। সুমন ছিল তোমার সাপোর্ট, এখন তাকে ভুলে জীবন এগিয়ে নাও, যাতে আমিও সুখে মারা যেতে পারি। তার এই কথায় আমি বিরক্ত হলাম, রাগে চিৎকার করতে লাগলাম, তুমি আমাকে বারবার ইমোশনাল ব্ল্যাকমেইল করো, ঠিক আছে, আমি রাজি। বললাম মাকে, শাশুড়িকে বলে দাও, আমি সুনীলকে বিয়ে করতে রাজি। মা কাঁদতে লাগলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার মনেও শান্তি এলো, কারণ এভাবে সুমনের স্মৃতির সাথে জড়িত থাকতে পারব। যদি অন্য কোথাও বিয়ে করতাম, সুমনকে ভুলতে হতো। এখন সুনীলকে বিয়ে করে সেই বাড়িতেই থাকব যেখানে সুমনের সাথে এত স্মৃতি আছে। এই ভাবনা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করল। আমার শাশুড়ি খুশিতে মিষ্টি নিয়ে এলেন এবং কিছু টাকা উপহার দিলেন। তিনি বললেন, একটি মহৎ কাজে দেরি করা উচিত নয়, তাই 3 দিনের মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু করলেন। আমি মাকে বলেছিলাম কোনো প্রস্তুতি না নিতে, কিন্তু মা নিজের মতো করে কিছু জিনিস কিনলেন। বিয়ের দিন এসে গেল। আমি সোনালী পোশাকে কোণে সাজে বসেছিলাম এবং ভাবছিলাম সুমন আমাকে দেখে কতটা খুশি হতো। কিন্তু এখন সুনীলের বউ হলাম, এখন এই বাড়িতে ফিরেছি। আমি জানি না সুনীল এই সম্পর্কের জন্য পুরোপুরি রাজি হয়েছে কিনা, কিন্তু তাকে শান্ত মনে হলো। সুনীলের সাথে আগে যেমন ফ্রি ছিলাম, এখন তেমনটা নেই। সম্পর্কটা বদলে গেছে, এখন তার ঘরে কেমন লাগছে বোঝাতে পারছি না। সুমনের ঘর ছেড়ে আজ সুনীল এর ঘরে ঢুকলাম। আমার মনে কোনো উত্তেজনা নেই, শুধু অদ্ভুত এক অনুভূতি। সুনীল ও কাছে এসে বসল। আমি বললাম, সুনীল, আমি এই সম্পর্ক মেনে নিতে চাই, কিন্তু সুমনকে ভুলতে পারছি না। সুনীল আমার হাত ধরল, কিন্তু আমি তাড়াতাড়ি ছেড়ে দিলাম। সে বলল, সুমি, তুমি এখন আমার স্ত্রী, দূরে থেকো না। তারপর সুনীল আরও কাছে এলো এবং বলল, তুমি বিছানায় ঘুমাও, আমার এতে কোনো আপত্তি নেই। আমি নিরুত্তর ছিলাম, জামাকাপড় পাল্টে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসেনি। সুমনের কথা বারবার মনে পড়ছিল। কতক্ষণ ধরে জেগে আছি জানি না। সকালে ঘুম ভাঙল, কিন্তু সুনীলের সাথে কথা হলো না। দিন কেটে গেল এভাবেই। একদিন আমার শাশুড়ি জিজ্ঞেস করলেন, বৌমা, সব ঠিক আছে তো? লজ্জায় মাথা নিচু করলাম। শাশুড়ি বললেন, চিন্তা করো না, সুনীল তোমাকে ভালোবাসবে। কিছুদিন পর সুনীলের অদ্ভুত আচরণ লক্ষ্য করলাম। সে রাতে ঘুমাতে চায় না, ঘুরে বেড়ায়। আমি শাশুড়িকে জানালাম। তিনি অবাক হয়ে বললেন, সুনীল এখনো তোমার কাছে আসেনি? আমি মাথা নিচু করলাম। শাশুড়ির মন খারাপ হলো, তিনি সুনীলকে ডেকে নিয়ে গেলেন। পরের রাতে শাশুড়ি এক গ্লাস দুধ দিলেন এবং বললেন, এটা সুনীলকে দাও, তার ভালোবাসা বাড়বে। আমি তা পাশে রেখে দিলাম। সুনীল আসার পর তাকে দুধ খেতে বললাম, কিন্তু সে পান করতে চায়নি। সকালে শাশুড়ি সুনীলকে জিজ্ঞেস করলেন, দুধ খেয়েছ? সুনীল রুক্ষভাবে বলল, না, খাইনি। আমি চুপ রইলাম। প্রতিদিন এমনই হতে লাগল। শাশুড়ি আমাকে দুধ দিতে বলতেন, কিন্তু সুনীল পান করত না। সুনীলকে দুধ খেতে বললে সে বাথরুমে ফেলে দেয়। আমি রাগ করতাম, কেন সে এমনটা করছে। প্রতিদিন দুধ অপচয় হচ্ছে, কিন্তু শাশুড়ি নিয়মিত দুধ রেখে যেতেন আর সুনীলও নিয়মিত ফেলে দিত। একদিন এই নিয়ে আমি সুনীলের সাথে ঝগড়া করলাম। বললাম, মা তোমাকে এত আদর করে দুধ দেয়, আর তুমি তা অপমান করো। সুনীল কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, স্বপ্নে কেউ আমাকে দুধ খেতে নিষেধ করেছে, তাই খাই না। আমি চুপ হয়ে গেলাম। বিয়ের পরেও আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আমরা অপরিচিতের মতো দূরে দূরে থাকতাম। আগে আমরা অনেক কথা বলতাম, কিন্তু এখন ভাই বোনের সম্পর্ক বদলে গেছে। এমনকি যখন আমি অসুস্থ ছিলাম, সুনীল এবং আমার শাশুড়ি আমার যত্ন নিতেন। সুস্থ হওয়ার পর আমি মায়ের সাথে সময় কাটাতে গেলাম। মা সবসময় আমাকে খেতে দিতেন, কিন্তু আমি কিছু খেতে চাইতাম না।
অসুস্থতার 1 সপ্তাহ পরে আমি পুরনো বন্ধু পুনমের সাথে দেখা করতে গেলাম। মা বললেন, গতকাল পুনমের মা এসেছিলেন, ওর সাথে দেখা করো। পুনম আমাকে দেখে খুশি হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সুনীল কেমন? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, সুনীল ঠিক আছে, কিন্তু সুনীলকে ভুলতে পারছি না। আমি সুনীলের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চাই, কিন্তু মন মানে না। বউ হয়ে নতুন জীবনে প্রবেশ করলেও পুরনো স্মৃতি ভুলতে পারা কঠিন। আগে সুমনের বউ ছিলাম, এখন সুনীলের বউ। পুনম বলেছিল, সাহস হারিও না, সুমনের স্মৃতি ভুলে সুনীলকে আপন করে নাও। মাথা নেড়ে বাড়ি ফিরে এলাম। একদিন পরে শাশুড়ি ও সুনীল এর খোঁজ নিতে মা বললেন, অনেক দিন হলো, এবার যাও। শাশুড়ি আমাকে দেখে খুশি হলেন, বললেন, অনেক দিন পর এলি। আমি তোমাকে নিয়ে আসার কথা ভাবছিলাম। সুনীল কিছু বলল না, চুপচাপ রুমে চলে গেল। আশা করেছিলাম সে আমাকে মিস করেছে বলবে, কিন্তু কিছুই বলল না। রাতে শাশুড়ি এক গ্লাস দুধ নিয়ে এলো। সুনীল দুধ ফেলে দিতে শুরু করলে বললাম, মা এত যত্ন করে দুধ দেয়, তুমি কেন ছিটিয়ে দাও? রোহিত বলল, স্বপ্নে কেউ আমাকে দুধ খেতে নিষেধ করেছে। আমি চুপ হয়ে গেলাম। বিছানায় শুয়ে সুনীল এর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ সুমনের স্বপ্ন দেখলাম। সে বলল, তোমার যদি ভালোবাসা থাকে এখান থেকে চলে যাও। ঘুম ভেঙে উঠে দেখলাম রুমে সুমন নেই। শাশুড়িকে বললাম, কিছু না, সব ঠিক আছে। মনে হচ্ছিল সুমন আমার কাছে এসে বলছে, এখান থেকে চলে যাও। সুমনের স্মৃতি ভুলতে পারছিলাম না। শাশুড়ি জিজ্ঞেস করলেন, তুমি ভালো আছো তো? আমি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু মন থেকে সুমনকে ভুলতে পারলাম না। বুঝতে পারছিলাম না কেন সে আমাকে এভাবে বলেছিল। আমি অসহায় হয়ে কাঁদতে লাগলাম। সুমন বলেছিল ভালোবেসে জীবনকে নতুন করে সাজাতে। আমি হতাশ হয়ে সোফায় পড়ে গেলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শাশুড়ি কাঁদতে লাগলেন। আমি বললাম, কি হয়েছে মা? কেন এভাবে কাঁদছো? শাশুড়ি বললেন, কিছু না সোনা, কিন্তু আমি জানতাম কিছু একটা আছে। কিছুক্ষণ পর শাশুড়ি বললেন, তুমি যখন প্রথম এলেই আমি ভাবলাম তুমি আমার ছেলের জন্য পারফেক্ট, কিন্তু সুনীল তোমায় দেখে কষ্ট পেয়েছে, কারণ সে মনে মনে তোমাকে চেয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন? শাশুড়ি বললেন, সুনীল প্রথম থেকেই তোমায় পছন্দ করত, কিন্তু আমি বুঝতে পারিনি। ওর জন্য এটা বড় ধাক্কা ছিল। আমি ভাবলাম, কিভাবে এমন হলো? শাশুড়ি বললেন, সুনীল এর চোখে তোমার প্রতি আকর্ষণ ছিল। ওর সাথে এই নিয়ে অনেকবার কথা বলেছি, কিন্তু ও মানতে চায়নি। সুনীল খুব রেগে গিয়েছিল এবং বলেছিল, তুমি সবসময় আমার থেকে সবকিছু কেড়ে নাও। এবারও তাই করেছো। সে খুব কষ্ট পেয়েছিল এবং তার ভালোবাসাকে মনের গভীরে চেপে রেখেছিল। আমার মনে পড়ল, একদিন সুনীলের সাথে সুমনের ঝগড়া হয়েছিল। শাশুড়ি বলল, রোহিত তোমাকে ভালোবাসত, কিন্তু সুমনের জন্য সে কিছুই করতে পারেনি। এখন তোমার কাছে সবকিছু খুলে বললাম। সুনীল তোমার সম্পর্কে ভুল অভিযোগ করেছিল, তাই প্রথমবারের মতো তুমি রাগে ওর উপর হাত তুলেছিলে। কিন্তু যখন সুমন সুনীলকে আঘাত করেছিল, সুনীল প্রতিশোধে উন্মত্ত হয়ে বড় ভাইয়ের দিকে তেড়ে যায়। আমি ওদের থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। সুনীলের হাত থেকে সুমন মারা গেল। আমি তখন গর্ভবতী ছিলাম এবং আর কোনো সন্তান হারাতে চাইনি, তাই সবাইকে বললাম সুমন ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছে। সুনীলের জন্য। সুমনের মৃত্যু ছিল এক কঠিন অভিজ্ঞতা। কিছুদিন পর আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করেছিলাম, যদিও সুনীল তখনও সুমনের মৃত্যুর কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বিয়ের প্রথম রাতেই সুনীল তোমার কাছে এসে সুমনের মুখ দেখতে পেয়েছিল। ভয়ে সে তোমার কাছ থেকে দূরে চলে যায়। আমি জানতাম সুনীল এর মধ্যে গভীর দুঃখ ও অপরাধবোধ ছিল, তাই আমি চেয়েছিলাম তোমাদের সম্পর্ক স্বাভাবিক করতে। আমি চেয়েছিলাম সুনীল যেন শান্তিতে থাকতে পারে, তাই তাকে দুধে কিছু মিশিয়ে দিতাম যাতে সে তা পান করে চেতনা হারায় এবং সবকিছু ভুলে যায়। কিন্তু সুনীল সেই দুধ খেত না, কারণ তার মনে সুমনের প্রতি অপরাধবোধ ছিল। সুনীল বুঝতে পারছিল সুমনের আত্মা যেন তাকে তাড়া করছে, তাই সে আর তোমার কাছে আসতে সাহস করত না। সে যখন সুমনকে সামনে দেখে, সুনীল ভয়ে পালিয়ে যায় এবং বারবার ক্ষমা চায়। আমি কিভাবে ক্ষমা করব, যে আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আমার ঘর ধ্বংস করেছে, শুধুমাত্র একজন নারী পাওয়ার জন্য? সুনীল যদি আগে বুঝতো, পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু এখন অনুতপ্ত হয়ে আমি তাকে বুঝিয়েছি যে তাকে সুমির সাথে থাকতে হবে। তাকে সম্মান ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করুক, সে তার স্ত্রী। কিন্তু সে বলে সুমন সামনে এসে দাঁড়ালে সে দূরে সরে যায়। আমি তোমাকে এসব বলতে চাইনি, কিন্তু আজ বলতেই হলো।
কারণ তোমার জানার অধিকার আছে। আমার মেয়ে, আমাকে ক্ষমা করো। আমি অসহায় মা, আমার আর এক ছেলেকে হারাতে চাই না, লোকেদের কাছে মিথ্যে বলেছি। শাশুড়ি হাত জোর করে বলেছিল, কিন্তু আমার পিঠে যেন পাহাড় ভেঙে পড়ল। রুমে গিয়ে শুয়ে পড়লাম। সুনীল এর আচরণ মনে পড়ছিল। আমি ব্যাগে জামাকাপড় রাখতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সিদ্ধান্ত নিলাম আর আসব না। মাকে বলিনি, কারণ চাইনি মাও কষ্ট পাক। সুনীল বারবার মাফ চাচ্ছিল, কিন্তু সম্পর্ক রাখতে চাইনি। মা কিছু জানতো না। প্রতিদিন সুমনের কাছে ক্ষমা চাই, বলি সে তোমার খুনি ছিল না। সুমন হাসে, আমি তৃপ্তি পাই। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়। সুনীল আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়, আর আমার শাশুড়ির কথা চিন্তা করে এখন আমি সুনীল এর সাথে সংসার শুরু করি। কারণ এখন আর কিছু করার নাই। কারণ যা হবার তা তো হয়ে গেছে। চাইলেও তো তা ফিরে পাবো না। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।